আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 2 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে পশ্চিমবঙ্গের, এটা হবে বক্রেশ্বরতে উষ্ণ প্রস্রবণ আছে। 2 হচ্ছে গুরুমণ্ডলের অন্তর্গত দুটি স্তরের মধ্যে উপরের স্তরটি হলো, এটা হচ্ছে রেপিত্তি বিযুক্তি রেখা। 3 হচ্ছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে, এটা হবে গুটেনবার্গ বিযুক্তি রেখা। 2 হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 1 হচ্ছে শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ, এটা পেড্রো টালাগালা। 2 হচ্ছে ভুটানের প্রধান ভাষা জাংথা। 3 হচ্ছে টিকা লেখো যে কোনো একটি। 1 হচ্ছে নেপালের পর্যটন শিল্প। ভারতের উত্তরে স্থলবেষ্টিত দেশ নেপাল পর্যটন শিল্পে অভাবনীয় উন্নতি করেছে। তার কারণগুলি হলো, 1 হচ্ছে অনুরূপ প্রাকৃতিক বা নৈসর্গ সৌন্দর্য। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত নেপাল একটি পর্বতময় রাষ্ট্র। বৈচিত্র্যময় স্বাভাবিক উদ্ভিদে আবৃত ভূপ্রকৃতির অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য সমগ্র বিশ্ববাসীর কাছে অত্যন্ত আকর্ষণীয়। পৃথিবীর 10টি উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 4টি নেপালে অবস্থিত। চির তুষারাবৃত পর্বতশৃঙ্গগুলি সহ সমগ্র হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম। 2 যেটা আছে ট্রেকিং বা পর্বতারোহণ। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, যা সমগ্র পৃথিবীর পর্বতারোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। পর্বতশৃঙ্গ জয়ের আকর্ষণে পর্বতারোহীরা নেপালে বিভিন্ন পর্বতে বেস ক্যাম্পে চলে আসে। এর ফলে বহু বৈদেশিক মুদ্রা আহরণ করা যায়। এরপর 3 আছে স্থাপত্য ভাস্কর্য। বহু প্রাচীনকাল থেকে নেপাল স্থাপত্য ভাস্কর্য ও কারুকার্যে পৃথিবী বিখ্যাত। নেপালে কপিলাবস্তুর অট্টালিকা, পশুপতিনাগের নাথের মন্দির, গিরিমালা সুশোভিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যময়। নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখরা পাটন, লুম্বিনী, মুক্তিনাথ, পাটন ও ভাটগাঁও, জনকপুর, অন্নপূর্ণা, নাগারকোট, বীরগঞ্জ প্রভৃতি দর্শনীয় স্থানগুলি চোখ ধাঁধানো ভাস্কর্য দর্শকদের মুগ্ধ করে। 4 হচ্ছে রাজধানী হিসেবে কাঠমান্ডু, বাগমতী বিষ্ণুমতী নদীর তীরস্থ নেপালের রাজধানী। সুসজ্জিত নয়নাভিরাম উদ্যান, রাজপ্রাসাদ, রাজপথ, বৌদ্ধ মন্দির, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়, দক্ষিণাকালী দরবারগৃহ, নতুন অত্যাধুনিক বাজারের টানে পর্যটকরা নেপালে ভিড় করে। 5 হচ্ছে হোটেল ও রেস্টুরেন্ট। পর্যটকদের থাকা, খাওয়া, যাতায়াত ও সর্বপ্রকার পরিষেবা দেওয়ার জন্য অসংখ্য বিভিন্ন মানের হোটেল ও রেস্টুরেন্ট গড়ে উঠেছে, যার জন্য পর্যটকরা আরও বেশি উৎসাহিত হয়। 6 যেটা আছে সরকারি আনুকূল্য। পর্যটন শিল্পে সর্বাঙ্গীন উন্নতির জন্য নেপাল সরকার অত্যন্ত আন্তরিক। তার ফলে নেপাল পর্যটন শিল্পে অভাবনীয় উন্নতি ঘটেছে। এরপরে 2 যেটা আছে শ্রীলঙ্কা কৃষিজ সম্পদ। এর উত্তরটি হলো, শ্রীলঙ্কার 5 ভাগের 1 অংশ ভূমি আবাদি হলেও অধিবাসীদের প্রধান জীবিকা হলো কৃষিকাজ। শ্রীলঙ্কার অর্থনৈতিক প্রধান উৎস হলো কৃষি। জাতীয় আয়ের প্রায় 20% আসে কৃষি থেকে এবং দেশের প্রায় 50% লোক কৃষির উপর নির্ভরশীল। শ্রীলঙ্কার প্রধান উৎপাদিত কৃষিজ ফসলগুলি হলো, 1 হচ্ছে খাদ্যশস্য। 2 হচ্ছে শ্রীলঙ্কার বছরে 2 বার বৃষ্টিপাত হয়। এর উষ্ণ আর্দ্র জলবায়ু বিরাজ করায় বছরে 2 বার ধান চাষ করা হয়। নদী অববাহিকার সমতল ভূমি, মধ্যভাগের উচ্চভূমি এবং সমুদ্র উপকূলবর্তী সমভূমিতে ধান চাষ করা হয়। শ্রীলঙ্কার অন্যান্য খাদ্যশস্যগুলি হলো ইখু, ভুট্টা, মিলেট, ডাল, তৈলবীজ প্রভৃতি। এরপরে বাগিচা ফসল। শ্রীলঙ্কার অনুকূল ভৌগোলিক বা প্রাকৃতিক পরিবেশের জন্য অনেক বাগিচা ফসলের চাষ ভালো হয়, যেমন চা, কফি, রবার, নারকেল, সুপারি, সিংকোনা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, কোকো, এলাচ, জায়ফল প্রভৃতি। উল্লেখ্য শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম অংশে উপকূলের বালুকা মিশ্রিত ল্যাটেরাইট মৃত্তিকায় প্রচুর পরিমাণে দারুচিনি চাষ করা হয়, সেজন্য শ্রীলঙ্কাকে দারুচিনি দ্বীপ বলা হয়। অন্যান্য ফসল। শ্রীলঙ্কায় উৎপাদিত অন্যান্য বিশেষ অর্থকরী ফসলগুলি হলো কার্পাস বা তুলো, কলা, শাকসবজি, তামাক, ছোট এলাচ প্রভৃতি। উল্লেখ্য শ্রীলঙ্কা পৃথিবীতে চা উৎপাদনে 3য় এবং রপ্তানিতে প্রথম, রবার উৎপাদনে 4র্থ, নারকেল উৎপাদনে 3য় এবং বিভিন্ন প্রকার মশলা উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। এরপরে 4 যেটা হচ্ছে অনধিক 50টি শব্দে উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। প্রথমটি হচ্ছে প্রকৃতি অনুযায়ী আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ করো, প্রতিটি শ্রেণীর সংজ্ঞা ও উদাহরণ দাও। এর উত্তরটি হলো,
আগ্নেয়গিরির প্রকৃতি ও অগ্নুৎপাতের সময়কালের ব্যতি অনুসারে আগ্নেয়গিরিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো, এক হচ্ছে জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি, 2 হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, 3 হচ্ছে মৃত আগ্নেয়গিরি। একে যেটা আছে জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি সংজ্ঞা: পৃথিবী পৃষ্ঠে যেসব আগ্নেয়গিরিতে উৎপত্তি সময়কাল থেকে আজও পর্যন্ত অগ্নুৎপাত হয়ে চলেছে অথবা ঘন ঘন অগ্নুৎপাত হয় তাকে জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি বলে। এই জীবন্ত আগ্নেয়গিরি আবার 2 প্রকার, সেগুলি হলো অবিরাম আগ্নেয়গিরি সংজ্ঞা: পৃথিবীর যেসব আগ্নেয়গিরি থেকে প্রতিনিয়ত বা অনবরত অগ্নুৎপাত হতে থাকে সেগুলিকে অবিরাম আগ্নেয়গিরি বলে, যেমন ইতালির ভিসুভিয়াস। এরপর যেটা সবিরাম আগ্নেয়গিরি সংজ্ঞা: যেসব জীবন্ত আগ্নেয়গিরি থেকে কিছুদিনের ব্যবধানে বা কয়েক বছর পরে পরে আগ্নেয় পদার্থ নির্গত হয় সেগুলিকে সবিরাম আগ্নেয়গিরি বলে। উদাহরণ: ইটালির স্তম্ভেলি, হাওয়াই দ্বীপের মৌলানা, ভারতের ব্যারেন, নারকোন্ডাম প্রভৃতি। এরপর 2 যেটা আছে সুপ্ত আগ্নেয়গিরি সংজ্ঞা: পৃথিবী পৃষ্ঠে যেসব আগ্নেয়গিরি অতীতে জীবন্ত ছিল বর্তমানে অগ্নুৎপাত আপাতত বন্ধ আছে কিন্তু অদূর ভবিষ্যতে যে কোনো সময় অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা আছে তাকে সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি বলে। উদাহরণ: জাপানের ফুজিয়ামা বা মাউন্ট ফুজি, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। এরপর যেটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। একে যেটা সংজ্ঞা: যেটা যেসব আগ্নেয়গিরিতে উৎপত্তির সময় অগ্নুৎপাত ঘটেছে বর্তমানে আগ্নেয় পদার্থ নির্গত হচ্ছে না এবং ভবিষ্যতে অগ্নুৎপাত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই তাকে মৃত বা নিষ্ক্রিয় আগ্নেয়গিরি বলে। উদাহরণ: মায়ানমারে মাউন্ট পোপো, মেক্সিকোর পারকুটিন। এরপরে চারিদিকে অথবা যেটা হচ্ছে কোন অঞ্চলগুলি ভূমিকম্প প্রবণ। ভূমিকম্পের প্রবণতার বিচারে ভারতকে 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে, যথা: এক হচ্ছে অঞ্চল 1 অতি অল্প ভূমিকম্প প্রবণ অঞ্চল, জয়পুর, দণ্ডকারণ্য, যোধপুর, তামিলনাড়ু মালভূমি এই অঞ্চলের অন্তর্গত। 2 যেটা হচ্ছে অঞ্চল 2 অল্প ভূমিকম্প প্রবণ অঞ্চল, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ প্রভৃতি এর অন্তর্গত। এরপর অঞ্চল 3 যেটা আছে মাঝারি ভূমিকম্প অঞ্চল, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ, পশ্চিম উপকূলীয় অঞ্চল ইত্যাদি এর অন্তর্গত। 4 হচ্ছে অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল, জম্মু ও কাশ্মীর, বিহার, উত্তরাখণ্ড, পশ্চিম হিমালয় পার্বত্য অঞ্চল, কচ্ছ উপদ্বীপ ইত্যাদি এই অঞ্চলের অন্তর্গত। এরপরে 5 আছে অঞ্চল 5 প্রবল ভূমিকম্প প্রবণ অঞ্চল, উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল, কচ্ছ উপদ্বীপ ইত্যাদি এই অঞ্চলের অন্তর্গত। এরপর 5 যেটা আছে অনধিক 80টি শব্দের উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়, চিত্রসহ শিলাচক্র ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো: ভূ অভ্যন্তরে উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল বা ছিদ্রপথ দিয়ে অগ্নুৎগমের মাধ্যমে ভূপৃষ্ঠে লাভারূপে এসে অথবা ভূত্বকের মধ্যে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলায় সৃষ্টি হয়। পরে এই শিলা নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে বহুকাল ধরে সঞ্চিত ও কঠিন হয়ে পাললিক শিলায় পরিণত হয়। এই আগ্নেয় ও পাললিক 2 ধরনের শিলাই ভীষণ চাপ ও রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। এই রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে সঞ্চিত হয়ে পাললিক শিলায় পরিণত হয়। আবার এই 3 ধরনের শিলাই ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয়। এই ম্যাগমা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। এইভাবে প্রকৃতিতে শিলার উৎপত্তি এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে, একে শিলাচক্র বলে। এরপরে অথবা যেটা আছে উদাহরণ সংজ্ঞা ও উদাহরণ সহ আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। এর উত্তরটি হলো: উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলাকে 2 ভাগে ভাগ করা যায়, যথা: এক হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা। ভূ অভ্যন্তরে তাপ ও চাপের তারতম্যের ফলে উত্তপ্ত তরল ম্যাগমা ভূত্বকের আগ্নেয়গিরি বা ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে নির্গত হয়। শীতল বায়ুর সংস্পর্শে এই লাভা দ্রুত শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। উদাহরণ: ব্যাসল্ট খুব দ্রুত জমাট বাঁধে বলে এর দানাগুলো খুব সূক্ষ্ম হয়। এরপরে 2 যেটা হচ্ছে উদ্বেদী আগ্নেয় শিলা।
ভূগর্ভস্থ ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ অভ্যন্তরে ফাটলের মধ্যে সঞ্চিত হয় এবং ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে উদ্বেদী আগ্নেয় শিলা বলে। ধীরে ধীরে জমাট বাঁধে বলে কণাগুলি বড় আকৃতির হয়। উদাহরণ গ্রানাইট। ভূপৃষ্ঠের ভূগর্ভে কোন গভীরতায় শিলা উৎপত্তি হচ্ছে সেই অনুযায়ী এই শিলাকে দুই ভাগে ভাগ করা যায়, যথা এক হচ্ছে পাতালিক শিলা, যে শিলা ভূপৃষ্ঠে অনেক নিচে ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে পাতালিক শিলা বলে। এই শিলা ধীরে ধীরে শীতল হয় বলে এর কণাগুলি বড় আকৃতি হয়। উদাহরণ গ্রানাইট, গ্রাভো, পেরিডোটাইট। দুই যেটা হচ্ছে উপপাতালিক শিলা, যে সব উদ্ভিদী শিলা ভূপৃষ্ঠে খুব কাছাকাছি ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে উপপাতালিক শিলা বলে। অতি দ্রুত শীতল ও জমাটবদ্ধ হয় বলে এই প্রকার শিলার কণাগুলি অপেক্ষাকৃত সূক্ষ্ম আকৃতির হয়। উদাহরণ পরফাইরি, ডলেরাইট প্রভৃতি। তাহলে আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে দুয়ের দাগে যেটা বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।